৩১ দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স উদ্বোধন। অনুদান কমে যাওয়ায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ। 3 দিন 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা। পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট ও 4 নম্বর ফেরিঘাট বিলীন। ঘর হারিয়ে নিঃস্ব অনেকে। সবজির বাজারে অস্বস্তি। বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা। মুরগিও ঊর্ধ্বমুখী। এবং আশার আলো দেখাচ্ছে কক্সবাজারের রামপুরা চিংড়ি এস্টেট। প্রায় শেষ পর্যায়ে 7,000 একরের উন্নয়ন প্রকল্পের কাজ। উৎপাদন বাড়বে 3 গুণ, আশা মৎস্য অধিদপ্তরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপির 31 দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান ওয়ালির প্রতিবেদন। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় 24 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির 31 দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে 31 দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। এ সময় তিনি আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রুজকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত। এর উদ্বোধন করবেন ডক্টর ইউনূস। মৌসুমি বায়ুর প্রভাবে 3 দিন দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 6 বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানানো হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই। বিস্তারিত আবু সাইদ নিশানের প্রতিবেদনে। সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে পাহাড় ধস। বর্ষা এলেই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়। মৌসুমী বায়ু এটি সক্রিয় অবস্থায় থাকার জন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই। সিলেট অঞ্চলে, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে ফেনী, মুহুরী ওই অঞ্চলের নদীগুলো আগামী 72 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং শতকোষে প্রবাহিত হতে পারে। ছোট ছোট নদ নদীতে পানির সমতল বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে বড় নদী যেগুলো রয়েছে যেমন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সেগুলো বর্তমানে পানির সমতল হ্রাস পাচ্ছে, সেখানে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশপাশের বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছেন নদীর বাম তীরের বাসিন্দারা। তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলী ক্যামেরায়, মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। প্রবল স্রোতে ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট। ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চঘাট ও 4 নম্বর ফেরিঘাট। 3 ও 5 নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে। এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত। সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভবত। চলতি মাসের 5 তারিখ থেকে পাটুরিয়া লঞ্চঘাটের 4 নম্বর ফেরিঘাট, 57টি বসতবাড়ি ও 50 হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু বণিক। যাচ্ছি তার কাছে। দেখুন, কোটি কোটি টাকা লুটপাটের পর সাদা পাথর থেকে একটা চক্র যখন একদম ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তো সেই সুবাদেই কিন্তু জেলা প্রশাসকের প্রত্যাহারের যে আদেশটি সেটি কিন্তু এসেছে এবং ওনাকে ওএসডি করা হয়েছে। আজকের নতুন যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু নতুনভাবে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই সাদা পাথর পরিদর্শন করেছেন একটা বিশেষ প্রতিনিধি দল, যিনি ঠিক সময়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সাদা পাথর যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেগুলো কিন্তু মূলত তদারকি করার জন্য তিনি আজকে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নেন এবং এখানকার সবকিছু পর্যবেক্ষণ করেন। আমরা যেমনটি দেখতে পেরেছি যে পাথরগুলো আসলে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় বিভিন্ন জায়গা থেকে
উদ্ধার করে কিন্তু এই জায়গাটাতে এনে ফেলা হচ্ছে। আপনারা যে জায়গাটা এখন আমরা দেখানোর চেষ্টা করছি, এই জায়গা থেকেই মূলত আসলে পাথর লুটপাট হয়েছিল এবং আজকের এই বর্তমান যে চিত্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সাদা পাথরগুলো দৃশ্যমান রয়েছেন এবং তারা যেমনটি বলেছেন আমাদেরকে যে সাদা পাথর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি কিন্তু ব্যক্ত করেছেন যে আসলে এই স্পটটি ঘুরে তিনি যেটি বলেছেন যে সাদা পাথর শুধু লুট হয়নি, এটি হরি লুট হয়েছে বলেও তিনি কিন্তু বলেছেন এবং তাদের কাছ থেকে আরেকটি বিষয় উঠে এসেছে যে তারা চিন্তা করছেন যে সাদা পাথরের যে মূল স্পটটি রয়েছে সেটি 24 ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় আনা যায় কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা ভাবছেন এবং এই সাদা পাথর লুটের ঘটনায় জড়িত যত বড় দলেরই লোক হোক না কেন বা প্রশাসনের হোক না কেন তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এমনটি কিন্তু তারা বলেছেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ্য যে এখন অবধি পর্যন্ত সাদা পাথরের লুটের পরে প্রায় 8 লাখ ঘনফুটের মতো সাদা পাথর কিন্তু সিলেটের বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে কিন্তু উদ্ধার করা হয় এবং এই উদ্ধারের পরবর্তী সময়ে কিন্তু তারা জনপ্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই এই অভিযানগুলো পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালও জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু আসার পরে পরবর্তীতে তিনি গতকাল কিন্তু একটা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনা করার মাধ্যমে কিন্তু সাদা পাথর যেগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু তিনি বিশাল একটি চালান কিন্তু তিনি জব্দ করেন। তবে যে পরিমাণ লুট হয়েছে সেই পরিমাণ লুটকৃত পাথরগুলো কিন্তু তারা উদ্ধার করার জন্য কিন্তু তিনি আসলে পর্যায়ক্রমে তার যে অভিযান রয়েছে সেই অভিযানগুলো রয়েছেন এবং তিনি গতকাল গণমাধ্যমে যেটি বলেছেন যে সিলেটের যারা রয়েছেন প্রতিনিধি যারা রয়েছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি সহযোগিতা করার জন্য কিন্তু বলেছেন এবং পাশাপাশি এখানকার যে বিষয়গুলো রয়েছে এই সাদা পাথরগুলো রক্ষার্থে কিন্তু তার একদম তিনি জিরো টলারেন্সে অবস্থান নেবেন। তো এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে বিশেষ প্রতিনিধি দলের পরিদর্শনের একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি আজ ও কাল। এই মুহূর্তে ব্রিফিং করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। আমরা নোটিশ করেছি কোনো ধরনের সেবামূলক থেকে আরম্ভ করে কার্যক্রমগুলো বন্ধ থাকুক, অনুষ্ঠানগুলো বন্ধ থাকুক। আমরা না মানে না কুশল বিনয়, আচ্ছা নামাজ তো নামাজে গেলে সেখানে একটা সামাজিক গ্যাদারিং, সেটা দেখা হইতেই পারে, এটা নিয়ে তো আর আমাদের কোনো ঝামেলা নাই। এটা আপনি তো নামাজ তো আটটা খেতে পারবেন না, সে নামাজ পড়তে যাবে, সবার সাথে দেখা হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নির্বাচনী যেই আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আমরা কালকে রাত্রের নোটিশের পরে আমরা দেখেছি যে হ্যাঁ মোটামুটি আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে কনসার্ন যে আমরা এটা মেনে চলবো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন চিফ রিটার্নিং কর্মকর্তা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর গেন্দারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে লাগা আগুনে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে হরিচরণ রোডে বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। এতে দগ্ধ হন মুসলিম উদ্দিন, তার স্ত্রী সালমা বেগম ও ছেলে মেজবা উদ্দিন। চিকিৎসকরা জানান, শ্বাসনালী সহ দগ্ধদের শরীরের 90, 55 ও 100% পুড়ে গেছে। খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখনও একজন নিখোঁজ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। সকালে দ্বিতীয় দিনের মতো জেলখানা খেয়াঘাট থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার রাতে জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার সেনের বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নদীতে পড়ে 3 জন নিখোঁজ হন। রাতেই 2 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। স্রোতের সময় ফেরি আর কি এই সাইডে যাওয়ার সময় ট্রলারে দিচ্ছে ধাক্কা, তেলের পাম্পের ওইখানে লাগছে। 3 জন পড়েছে, 2 জন উঠেছে, 1 জন উঠতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত আছে, অভিযান চলছে, কিন্তু এখন স্রোতের কারণে ডাইভটা করা সম্ভব হচ্ছে না, ডুবুরে নিচের ডুব দিতে সম্ভব হচ্ছে না। মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় প্রাইভেট কার চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলিগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে আওলাদ হোসেন ও হাবিল নিহত হন। স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কাইয়ুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সবজির বাজারে চলছে অস্বস্তি। বৃষ্টি আর সরবরাহ সংকটের অজুহাতে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগিও ঊর্ধ্বমুখী। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সবজি, মাছ, মুরগি কোথাও স্বস্তি নেই। দামের আগুনে জ্বলছে ক্রেতার পকেট, পুড়ছে হাত। যদি সবজির বাজার দিয়ে শুরু করি তাহলে বলবো প্রায় রেগুলার যে সবজিগুলো ক্রেতারা কিনেন সেই সবজিগুলোর দাম 80 টাকার উপরে। যদি বলি ঝিঙা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রত্যেকটি 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোল বেগুন 200 টাকা, আর রেগুলার যে বেগুন সেটা 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। নতুন শিম এসেছে বাজারে, সেটি কেজিতে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটোর দাম ঠেকেছে 160 থেকে 170 টাকায়। কাঁচামরিচ কিন্তু 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আর যদি বলি কমেছে যে দাম, সেটা গাজর 110 টাকায় বিক্রি হচ্ছে। শসা গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে 80 টাকায় বিক্রি হচ্ছে। আর যদি বলি দাম কমতির দিকে বা কোথায় একটু স্বস্তি পাবে ক্রেতারা, তাহলে বলবো পেঁপে, সেটি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কচুমুখী 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ওদিকে যদি ইলিশের বাজারে বলি বা মাছের বাজারে বলি, সেখানেও কিন্তু উত্তাপ ঝরাচ্ছে। সেখানে ইলিশ 1 কেজি ইলিশ ওজনের ইলিশ 2400 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। আর 800 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি 2000 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রত্যেক মাছের দরই কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। আর মুরগির বাজারে যদি কথা বলি, তাহলে মুরগির বাজারেও কিন্তু সেরকম স্বস্তি নেই, কারণ ব্রয়লার মুরগি গত দিনের তুলনায় 10 টাকা বেড়েছে, 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 30 টাকা বেড়েছে। গত সপ্তাহে 290 থেকে 300 টাকায় বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। আর দেশি মুরগি কিন্তু 570-80তেই বিক্রি হচ্ছে। এই যে দাম কেন তো বৃদ্ধি পাচ্ছে, এই প্রশ্ন কিন্তু ক্রেতারা বারবার বিক্রেতাদের কাছে করছেন এবং তারা বিভিন্ন রকমের অভিযোগ করছেন, কেন তদারকি বাড়ানো হচ্ছে না, দাম কেন বৃদ্ধি পাচ্ছে। তো বিক্রেতাদের কাছে আসলে সেরকম উত্তর নেই। তারা বলছেন যে এটা সরবরাহ সংকট একদিকে রয়েছে বৃষ্টি, এই কারণে কিন্তু দাম আসলে ওরকমভাবে কমছে না। তারা এটুকু আশ্বাস দিচ্ছেন যে যদি আবহাওয়া ঠিক হয়, বৃষ্টি কমে যায়, তাহলে কিন্তু এই সবজির দামগুলো কমবে। আবার নাগালের মাঝেই ক্রেতাদের নাগালের ভেতরেই কিন্তু এই সবজির দামগুলো ফিরবে। কিন্তু আসলে ক্রেতারা যতই এই সান্ত্বনা দিক, এই সান্ত্বনায় কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না ক্রেতারা। কারণ এত দাম বৃদ্ধি একজন সাধারণ ক্রেতার পক্ষে 80 টাকা দরে কি 1 কেজি সবজি কেনা সম্ভব? আর কিভাবেই বা তাদের জীবন মান চলবে? তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন, দাম দর করছেন, কিন্তু চাহিদা মতো পণ্য কিন্তু তারা নিতে পারছে না। যাদের 1 কেজি দরকার তারা হয়তো আধা কেজি নিচ্ছেন, বা কেউ বা দাম করে করে ফিরে যাচ্ছেন। এভাবেই আসলে চলছে কারওয়ান বাজারে যেসব ক্রেতা রয়েছেন তাদের বাজার চিত্র। তো রাজধানীর কারওয়ান বাজারের থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। কক্সবাজারের চিংড়ি চাষিদের নতুন করে আশার আলো দেখাচ্ছে চকরিয়া রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় 7000 একর উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে, অবকাঠামো উন্নয়নের ফলে এই এস্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় 3 গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় 7000 একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় 5 দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় 2018 সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক, কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা।
নানা চ্যালেঞ্জ সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নাই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে 4টি নার্সারি, করা হয়েছে 13টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় 95%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় 3 গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এ শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় 3 গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এই যে ৭,০০০ একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও ২১,০০০ চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই ২৮,০০০ চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি ৩০ বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক ১,২৫,০০০ মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো। তারা বলছেন, অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টব সহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন, জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না, বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ মাসে প্রায় ২৭,০০০-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ইকবালকে ফেরত দিল বিএসএফ। বিজিবি জানায়, রাত ১:৩০টার দিকে ভারতীয় ৫৬ ব্যাটালিয়নের বিএসএফ রৌদবাড়ি ক্যাম্প ও বাংলাদেশি ৪৭ বিজিবি বিওপি ক্যাম্পের সদস্যদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত পিলার ১৩৩-৩S এর কাছে বাংলাদেশি নাগরিক ইকবালকে ফেরত দেয় বিএসএফ। নোম্যান্স ল্যান্ডে বিচরণের দায়ে মামলা দিয়ে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক হন ইকবাল। গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনের ভেতর ধর্ষণ চেষ্টার সময়
চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা কফিল উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। পরে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুমান 90, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 76। সিলেট বিভাগে বায়ুর মান 50, যা ভালো, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুমান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগে বায়ুর মান 63, এটি সন্তোষজনক, আর্দ্রতা 74। রংপুর বিভাগের বায়ুমান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 50 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 90। ইউক্রেনে একযোগে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে একজন নিহত ও 15 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধই চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না। এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনও অনিশ্চিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা জয়ের পথে ভারত বড় বাধা হওয়ায় সতর্ক ফুটবলাররা। ভারতকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য অর্পিতাদের। প্রথম ম্যাচের ভুল নিয়ে ফুটবলারদের নিয়ে কাজ করছে কোচিং স্টাফরা। রক্ষণে মাহবুব লিটুর ভরসা অধিনায়ক অর্পিতা, শিউলি, আরিফা ও ত্রানুচিং। গোলপোস্টে দেখা যেতে পারে মেঘলা রানীকেই। মাঝমাঠে কুলসুম, থুইনুই ও মৌমিতা, আর আক্রমণ ভাগ সামলাবেন সুরভি, আলোপি ও মামনি চাকমা। চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 31 দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক কনফারেন্স সোমবার। অনুদান কমে যাওয়ায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ। এবং রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাবা মা। খুলনার ভৈরব নদে ফেরি ট্রলার সংঘর্ষে নিখোঁজ এক।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।